নমস্কার, আমি পরিতোষ দাস ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ সদর শরীয়তপুর আঙ্গারিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার লাইভ ক্লাস শুরু করছি। সকলে ভালো আছো, সুস্থ আছো এই কামনা করতেছি। এবং আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো আমি বাংলাদেশ বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমাদের আজকে প্রথম ক্লাস, আর এই প্রথম ক্লাসে সপ্তম অধ্যায়, পেজ নং হচ্ছে 82, সপ্তম অধ্যায়। তোমরা, আমি আশা রাখতেছি সকলে ভালো এবং সুস্থ আছো। যারা যে সকল ছাত্রছাত্রীরা আমার এই ক্লাস করতেছে সবাইকে স্বাগত, এবং যে সকল অভিভাবকবৃন্দরা আমার এই ক্লাসটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা, এবং যে সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ এই ক্লাসটি দেখতেছেন সবাইকে স্বাগত এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা সকলে বই, খাতা, কলম নিয়ে অবশ্যই টেবিলে বসবে এবং বসেছো, এই ক্লাসটি দেখতেছো। আজকে তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য যে শিরোনাম সেটি হচ্ছে মধ্যযুগের বাংলা সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। চলো আজকে আমরা আমাদের প্রশ্নগুলো জেনে নিই। প্রথমে আছে, মহাভারত বাংলার অনুবাদ করেন কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, কৃষককে বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, হোসেনি দালান কে নির্মাণ করেন? 4 নম্বর প্রশ্ন, কে মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ বলা হয়? বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, মধ্যযুগে বাংলায় পাঠশালা কোথায় বলা হতো? এরপরে 6 নম্বর প্রশ্ন, মধ্যযুগের মুসলিম শাসিত বাংলায় মধ্যবিত্ত বলতে কাদের বোঝানো হয়েছে? 7 নম্বর প্রশ্ন, মধ্যযুগে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কি শিক্ষা দেওয়া হতো? 8 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলায় মুসলমানদের সমাজ কি ধরনের সামাজিক উৎসব পালন করা হতো? 9 নম্বর প্রশ্ন, ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? 10 নম্বর প্রশ্ন, বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎসটি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। আর এই বিষয়টি আলোচনা করলে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে প্রশ্ন লিখতে পারবে এবং প্রশ্ন উত্তরগুলো বই থেকেই পাবে। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, চলো আজকে আমরা সেই টপিক নিয়ে একটু আলোচনা করে আসছি। সেন বংশের পতন এবং ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ আর বিজয়ের মাধ্যমে বাংলার রাজ ক্ষমতা মুসলমানদের অধিকারে আসে। এই যে সেন বংশের পতন, আর এই সেন বংশ পতনের পরে সর্বপ্রথম মুসলমান জাতি তারা ক্ষমতায় আসেন, আর এই মুসলমানদেরকে উৎসাহিত করেন এই যুদ্ধে এবং এই দেশকে অন্য জাতি থেকে মুক্তি করার জন্য ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন খিলজি। ফলে বাংলা মধ্যযুগের সূচনা ঘটে, আর সেই সময়কালটাকে বলা হয় মধ্যযুগ। মুসলমানদের আগমনের পূর্বে বাংলায় বাস করত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ। মুসলমানরা রাষ্ট্র পরিচালনার আগে সেখানে বসবাস করত কারা? হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। তো 11 শতক থেকে বাংলার ইসলাম ধর্ম প্রচার করার জন্য সুফি সাধকগণ আসতে শুরু করেন। আমরা অনেকেই জানি যে আমাদের এখানে বলে 12 আউলিয়ার দেশ। হ্যাঁ, 12 আউলিয়ার দেশ যেহেতু আমাদের এখানে, তো এখানে আমাদের গাউস, কুতুব, দরবেশ এরা সকলেই ছিল, এবং তাদের মাধ্যমে আমাদের এই দেশে
ইসলামটা প্রচার করা হয়। যেহেতু পীর আউলিয়া দরবেশের কারণে আমাদের এই দেশে ইসলাম প্রচার হয়েছে, সুফি সাধকদের কারণে আমাদের এই দেশে ইসলাম প্রচার হয়েছে, তাহলে তাদের অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলামটাকে তাদের প্রচার করতে হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, বাংলার সাধারণ হিন্দু বৌদ্ধদের অনেকেই এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সময়টার মধ্যে কি হয়, মধ্যযুগে এই যে ইসলামের সুফি সাধকরা আসেন, তাদের কাছ থেকে অনেক হিন্দু এবং বৌদ্ধরা কি করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। এভাবে ধীরে ধীরে বাংলায় একটি মুসলমান সমাজ কাঠামো গড়ে উঠতে থাকে। মধ্যযুগে মূলত মুসলমানদের আগমন, সুফি সাধকদের, আর সেখান থেকে উৎপত্তি হয়েছে মুসলমানদের। এর আগে আমাদের এখানে বঙ্গে বা বাংলায় মুসলমান তেমন একটা বেশি ছিল না। তাহলে আমরা বুঝতে পারলাম মুসলমানদের কোন জায়গা থেকে উৎপত্তি। এই যুগে বাংলার হিন্দু আর মুসলমান পাশাপাশি বাস করতেছি, ফলে একে অন্যের চিন্তা ভাবনা ও আচার আচরণের মিশ্রণে ঘটে থাকে। কারণ এক জায়গায় মানুষ বসবাস করতে গেলে তারা একরকমেরই হয়ে যায় আচার আচরণের ক্ষেত্রে। এভাবে বাংলায় যে সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল তাকেই বলা হতো বাঙালির সংস্কৃতি। যেমন অনেক সময় বলে, আমাদের বাংলাদেশ সরকারও বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমাদের মুসলমান বন্ধুদের বাড়িতে যদি ঈদুল ফিতর, ঈদুল আজহা বা বাড়িতে বিয়ে, অন্য কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আমার পাশের বাড়ির লোক যদি হিন্দু থাকে তাদেরকে আমরা অবশ্যই দাওয়াত দিই। এবং হিন্দু বাড়িতে কোনো বন্ধুর যদি পূজা পার্বণ লাগে, তখন আমাদের মুসলমান বন্ধুদেরকে দাওয়াত দেয়, তখন আমরা সেখানে যাই, আনন্দ উল্লাস করি। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যে মানুষে মানুষের কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সামাজিক সাংস্কৃতিক জীবন, সমাজে বাস করতে হলে অবশ্যই আমাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক, এরপরে বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগের বাংলার সমাজ ব্যবস্থা হিন্দু ও মুসলমান এই দুইটি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল। বৌদ্ধদের এখানে কোনো স্থান ছিল না। আস্তে আস্তে বৌদ্ধরা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বাংলা থেকে বৌদ্ধরা কমে গিয়েছে। বস্তুত এই দুই ধর্মকে কেন্দ্র করেই মধ্যযুগের বাংলার সামাজিক রীতিনীতি গড়ে উঠেছিল। মুসলমান সমাজ মধ্যযুগে বাংলা মুসলমান শাসনকালে সুলতান ছিলেন সমাজ জীবন সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাদেরকে অনেক অনেক বেশি সম্মান করা হতো। তো মুসলমান সমাজ জীবনে সুলতানকে কতগুলো দায়িত্ব পালন করতে হতো। তখন জুমা বা ঈদে নামাজ, খুতবা পাঠ মুসলমান শাসকের একটি বিশেষ কর্তব্য ছিল। তখন শুক্রবারে খুতবা পাঠ করা, ঈদের দিনে খুতবা পাঠ করে নামাজ আদায় করা, এগুলো তাদের বিশেষ একটি বিষয় বা কারণ ছিল। তো মুসলমান এটা একটা কর্তব্য এবং দায়িত্ব এবং কর্তব্য ছিল এগুলো পাঠ করা। তাকে মুসলমান সমাজের নেতা হিসেবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ও সামাজিক দিক থেকে তাদেরকে যোগ দিতে হতো। এখানে মুসলমানদের ঐক্য ও ধর্মীয় চেতনা প্রসারের জন্য শাসক নিজ নিজ রাজ্যে সমাজ, মাদ্রাসা, খানকাহ ইত্যাদি নির্মাণ করতেন। তো আমরা অনেকেই জানি মসজিদ, মাদ্রাসা, মসজিদে নামাজ পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে বাচ্চাদের। এবং খানকাটা কি? খানকা হচ্ছে যে পীর আউলিয়া দরবেশের কথা বলা হয়েছে, সুফি সাধকদের কথা বলা হয়েছে, তাদের স্থান, সেখানে বসে ধর্ম চর্চা করা।
মুসলমান শাসকরা জমকালো প্রাসাদে বাস করতেন তখনকার যুগে। তাদের রাজকীয় ভাব ছিল, তাদের রাজধানী ও নানা রকম মনোমুগ্ধকর অট্টালিকার সুসজ্জিত থাকত। ঐতিহ্য ও আনুষ্ঠানিকতা এছাড়াও রাজ দরবারে বিশেষ বৈশিষ্ট্য ছিল জ্ঞানী ও গুণী ব্যক্তিদের সমাবেশ। জ্ঞানী এবং গুণী ব্যক্তি হচ্ছে এখানে বলতে গেলে কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, বিজ্ঞানী, চিকিৎসক, এরা সবাই এই রাজদরবারে বিশেষ করে আনাগোনা করত। শাসকগণ জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সাংস্কৃতিক উদার পৃষ্ঠপোষক ছিলেন তারা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে আমাদের মুসলমান ধর্মটা আসার পর থেকেই কিভাবে এখানে আবার শাসকরা শাসন করতেন। মধ্যযুগে বাংলা মুসলমান সমাজ ব্যবস্থা উচ্চ, মধ্যম এবং নিম্নমানেরও ছিল। এই তিনটি পৃথক শ্রেণীর অস্তিত্ব ছিল। সৈয়দ, উলেমা প্রমুখ শ্রেণী সমাজের যথেষ্ট প্রভাবশালী ছিল। তারা ধর্মপরায়ণ ও শিক্ষিত ব্যক্তিগণকে জনগণ যথেষ্ট শ্রদ্ধা করতেন। মুসলমান শাসকগণও তাদের বিশেষ শ্রদ্ধা করতেন। তাদের প্রতি শ্রদ্ধা নির্দেশন হিসেবে ভাতা এবং জমি বরাদ্দ করা হতো তাদেরকে। উলেমাগণ ইসলামী শিক্ষার অভিজ্ঞ হতেন তখন। তাদের মধ্য থেকে কাজী, ইমাম, মুয়াজ্জিন এবং ধর্ম বিষয়ক অন্যান্য কর্মচারী নিয়োগ করা হতো রাজদরবারে। শেখগণ ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে জনগণকে শিক্ষা দিতেন। মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজের অগ্রগতির ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল তখন। মধ্যযুগে বাংলা মুসলমানগণ সমাজে একটি অভিজাত শ্রেণী বা সম্প্রদায় গড়ে উঠেছিল তখন। যোগ্যতা, প্রতিভা ও জ্ঞানের দ্বারা তারা নিজেদের সাধারণ মানুষের তুলনায় একটি আলাদা শ্রেণী হিসেবে গড়ে ওঠে। আর এই গড়ে ওঠার মাধ্যমে তারা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। এক্ষেত্রে সুলতানা গিয়াসউদ্দিন ইউস খলজি ও সুবাদার মুর্শিদ কুলি খানের দৃষ্টান্ত উল্লেখযোগ্য। অবশ্য পরবর্তী সময়ে এ নিয়ম ব্যতিক্রম ঘটে। উত্তরাধিকারী সূত্রে মর্যাদাপূর্ণ সরকারি পদ লাভের নীতি প্রচলিত হয়। এ যুগে সামাজিক ও বিচার বিভাগের উচ্চ পদস্থ কর্মচারীগণ নিয়ে সরকারি অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল তখন। নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের নিয়ে মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়। আর এই যে সৃষ্টি হলো, সেখানে ছিল কৃষক, তাঁতি এবং অনন্য শ্রেণীর নিয়ে তৃতীয় শ্রেণীর গঠিত হয়েছিল তখনকার যুগে। কৃষকদের অধিকাংশ ছিল হিন্দু। তখনকার যুগে কৃষকদের অধিকাংশ ছিল হিন্দু। কতগুলো পেশা মুসলমানদের জন্য একচেটিয়া ছিল। মুসলমান সমাজে কতগুলো
সামাজিক উৎসব পালন করা হতো। এগুলো এখনো মুসলমানরা পালন করে থাকেন। মুসলমানরা নবজাত শিশুর নামকরণকে কেন্দ্র করে আকিকা নামক বিশেষ অনুষ্ঠান পালন করে থাকেন। খতনা সুন্নতে খতনা মুসলমান সমাজের একটি অতি পরিচিত সামাজিক প্রথা ছিল তখন। তাহলে এই যে তাদের পরিচিত বিষয় নিয়ে মুসলমান তাদের বিয়েতেও সমাজের একটি বিশেষ উৎসব মুখর অনুষ্ঠান ছিল তখনকার যুগে। মৌলবীরা মুসলমান রীতি অনুযায়ী বিবাহ কার্য সম্পন্ন করে থাকেন। আর মৃতদেহ সৎকার এবং মৃতদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে মুসলমানরা কতগুলো ধর্মীয় ও সামাজিক রীতিনীতি পালন করে থাকেন। আর তারা মৃতদেহকে কবর দেয় এবং তার আত্মার শান্তির জন্য কোরআন পাঠ করেন এবং সর্বশেষ মিলাদ পাঠ করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো জানি, কিন্তু তারপরও আমরা এগুলো পুনরায় জেনে নিলাম। ধর্মীয় উৎসবাদী এবং বিয়ে শাদীর মতো সামাজিক অনুষ্ঠান মৌলবীদের উপস্থিতি অপরিহার্য। মুসলমান সমাজের সুফি ও দরবেশদের নাম পরিচিত পীর বা ফকির সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব ছিল তখন। বিভিন্ন সদস্য থেকে মুক্তি লাভের জন্য সাধারণ মানুষ তাদের দোয়া, তাবিজ, কবজ ব্যবহার করত তখনকার যুগে। বাংলার বিশাল সংখ্যক হিন্দু ও বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল। ধর্মান্তরিত ব্যক্তিরা অনেকেই তাদের পূর্ববর্তী ধর্মের কোনো বিশ্বাস ও সংস্কার ত্যাগ করতে এখনো পারেন। এভাবে হিন্দু সমাজে গুরুবাদ মুসলমান সমাজের প্রবেশ করে। পীরের দরগায় সন্ধ্যায় আলো জ্বালানো এবং শিরনি প্রদান অত্যন্ত সাধারণ ঘটনা ছিল তখন। পীরদের দরগা মানে পীরেরা যেখানে বসবাস করতেন সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা বা পীরের বাড়িতে গেলে মোমবাতির আলো জ্বালানো এইগুলো ছিল, এবং বিশেষ কোনো কারণে ওইখানে শিরনি করা হতো পীরদের উদ্দেশ্যে। অভিজাত মুসলমানরা ছিল ভোজন বিলাসী, মানে খেতে পছন্দ করত তারা। তাদের খাদ্য তালিকায় বিভিন্ন মাছ, মাংসের সঙ্গে আচারের নামও পাওয়া যায় এখানে। তাহলে এসব খাবারের পাশাপাশি কাবাব, রেজলা, কোরমা আর ঘিয়ে রান্না করা যাবতীয় মুখরোচক খাবার জায়গা করে নেয় এখানে। ভাত, মাছ, শাকসবজি বাঙালি মুসলমানদের প্রতিদিনের খাদ্য ছিল। খাদ্য হিসেবে রুটির ব্যবহারের কথাও জানা যায় এখানে। খিচুড়ি তখনকার সমাজের একটি প্রিয় খাদ্য ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে খিচুড়ির কথা কি শুনলেই খেতে ইচ্ছে করে আচার দিয়ে? হ্যাঁ, অবশ্যই, এটা সবার কাছেই প্রিয়। অভিজাত মুসলমানরা পায়জামা ও গলাবদ্ধ সহ জামা পরত। তাদের মাথায়
থাকতো পাগড়ি, পায়ে থাকতো রেশম ও সোনার সুতায় কাজ করা চামড়ার জুতো। তারা তাদের আঙুলে অনেক মণিমুক্তা বসানো আংটি ব্যবহার করত। মোল্লা ও মৌলবীরাও পায়জামা, জামা এবং টুপি ব্যবহার করত। গরিব বা নিম্ন শ্রেণীর মুসলমানেরা লুঙ্গি ও টুপি পরত তখনকার যুগে। অভিজাত মহিলারা কামিজ ও সালোয়ার ব্যবহার করত। তারা প্রসাধনী ব্যবহারে অভ্যস্ত ছিল, তখন অভ্যস্ত ছিল না। তারা বাহু ও কবজিতে সোনার অলংকার এবং আঙুলে সোনার আংটি পরত। এ যুগের প্রথম দিকে চারিত্রিক গুণাবলী ও সততার জন্য মুসলমানেরা বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তখনকার যুগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সময়ে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান বা আচরণের ক্ষেত্রে কঠোর ও নৈতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়। এর ফলে মুসলমান সমাজে দুর্নীতি ও অনৈসমানিক কার্যাবলী অনুপ্রবেশ ঘটে থাকে তখনকার যুগে। সামাজিক জীবন মেলামেশা ছিল না। বর্ণ প্রথা কঠোরভাবে পালিত হতো তখন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলে এর বর্ণের সঙ্গে অন্য বর্ণের বিয়ে বা আদান প্রদান নিষিদ্ধ ছিল। ধর্মকর্মের ক্ষেত্রে ব্রাহ্মণদের একক কর্তৃত্ব ছিল তখনকার যুগে। মধ্যযুগে বাংলা জন্ম, বিয়ে ও মৃত্যু উপলক্ষে হিন্দুরা বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করত তখনকার যুগে। তখনকার যুগের প্রচলিত অনুষ্ঠানগুলো বর্তমান কালেও রক্ষণশীল হিন্দু সমাজে লক্ষ্য করা যায়। সন্তান জন্মের পর তাকে গঙ্গা জল দিয়ে ধৌত করা হতো। ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার আয়োজন করা হতো। ব্রাহ্মণ শিশুর কোষ্ঠী গণনা করতেন। 1 মাস পর বালক উত্থান পর্ব পালন করা হতো তখনকার যুগে। 6 মাসের সময় করা হতো অন্নপ্রসারণ ব্যবস্থা। অন্নপ্রাশন মানে বাচ্চার মুখে জীবনে সর্বপ্রথম ভাত তুলে দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি বিশেষ অনুষ্ঠান হিন্দুদের। আর অধিকাংশ হিন্দু রমণী নিয়মিত উপবাস ও একাদশী ব্রত পালন করত তখনকার যুগে। হিন্দু সমাজে বিয়ে একটি উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠান। বাংলায় হিন্দু সমাজে 51টি পরিবারে ছিল অধিক। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্রই সংসারের দায়িত্ব পালন করত তখনকার যুগে। স্বামী ভক্তি হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তখন। এ সমাজের বাংলার হিন্দু সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না। স্বামী স্ত্রীকে তার সম্পত্তি হিসেবে গণ্য করত। আর কন্যা মাতা পিতার উপর, স্ত্রী স্বামীর উপর, বিধবারা সন্তানদের উপর নির্ভরশীল ছিলেন তখন। অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তি উপর স্ত্রীদের কোনো অধিকার ছিল না তখনকার যুগে। সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল তখনকার যুগে। সতীদাহটাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
সতীদাহ হচ্ছে স্বামী মারা গিয়েছে, স্ত্রী বেঁচে আছে, হাত পা বেঁধে স্ত্রীকেও স্বামী সে জ্বলন্ত চিতায় দিয়ে দেওয়া হতো, জীবিত অবস্থায় তাকে দাহ করে ফেলত, সেটা ছিল সতীদাহ। মানে এই সতী স্ত্রী বেঁচে থাকলে তার প্রতি যুবকেরা খারাপ নজরে তাকাতে পারে এবং যুব সমাজ নষ্ট হতে পারে। এই জন্য স্বামীর সাথে স্ত্রীকেও দাহ করে ফেলত তখনকার যুগে। এটি একটি ভয়ঙ্কর যুগ ছিল। তাহলে এই যে সতীদাহ প্রথা, তবে বাংলায় সর্বত্র এই প্রথা বাধ্যতামূলক ছিল না সব জায়গায়। তথাপি এই যুগের অনেক নারী নিজ যোগ্যতা ও বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের স্বাধীন সত্তাকে বিকশিত করতে সমর্থ হয়েছিলেন তখনকার যুগে। সাংস্কৃতিক ক্ষেত্রেও এই যুগের নারীদের কর্তৃত্ব কম ছিল না। বিত্তশালী পরিবারের নিয়মিত শিল্প ও সংস্কৃতির চর্চা হতো তখন। বীণা, তান, পুরা ও অনন্য বাদ্যযন্ত্র এই যুগে নারীরা পারদর্শী ছিল। তাহলে পোশাক ও অলংকার হিসেবে মেয়েরা পাট ও তুলার কাপড়, আংটি, হার, নাক পাশা, দুল, সোনার ব্রেসলেট, সোনার শাখা, কান বালা, নথ, অনন্ত বাজু প্রভৃতি ব্যবহার করত তখনকার যুগে। বিত্তবান নারীরা অলংকার ব্যবহার করতেন। তাহলে এই সকল অলংকার সোনা রূপা হাতের দ্বারা নির্মিত হতো এবং মণি মাণিক্য খচিত থাকত তখনকার যুগে। বিবাহিত স্ত্রী লোকেরা প্রসাধনী হিসেবে সিন্দুর, কাজল, চন্দন মিশ্রিত কস্তুরী প্রভৃতি ব্যবহার করত। অনেকে পায়ে নূপুর পরত। কেবল বিশেষ অনুষ্ঠানে এ সকল অলংকার ও প্রসাধনী ব্যবহার করা হতো। সাধারণ মেয়েরা নিজেদের গৃহে সাধারণ বেশভূষা সজ্জিত থাকত। শাড়ি তাদের নিত্যদিনের পোশাক ছিল তখন। পুরুষদের সাধারণ পোশাক ছিল ধুতি। অভিজাত এবং শিক্ষিত ব্যক্তিরা চাদর ও পাগড়ি ব্যবহার করত তখন। ধনী ব্যক্তিরা, বিশেষত ব্যবসায়ীরা, গলায় হার, কানে দুল এবং আঙুলে আংটি পরত তখনকার যুগে। মধ্যযুগের বাংলার হিন্দু সমাজের খাদ্যের সঙ্গে বর্তমান হিন্দু সমাজের খাদ্যের তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। ভাত ছিল তাদের প্রধান খাদ্য। এছাড়া খাদ্য তালিকায় ছিল মাছ, মাংস, শাকসবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর প্রভৃতি। চাল থেকে প্রস্তুত করা নানা প্রকার পিঠাও জনপ্রিয় ছিল। মুখরোচক খাবার ছিল তখনকার যুগে। বাঙালি ব্রাহ্মণরা আমিষ খেত। তখন সকল প্রকার মাছ পাওয়া যেত। পূর্ববঙ্গে ইলিশ ও শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল তখনকার যুগে। তরকারির মধ্যে বেগুন, লাউ, কুমড়া, ঝিঙ্গা, কাঁকরোল, কচু উৎপন্ন হতো। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারকেল, বৃক্ষ পাওয়া যেত তখনকার যুগে। উল্লেখ্য, তখনকার সময়ে হিন্দু মুসলমানদের খাদ্য তালিকার মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। তবে গো মাংস ভক্ষণ হিন্দুদের
নিকট চরম অপরাধ হিসেবে বিবেচিত হতো। গো মানে গরু। হিন্দু সমাজে কৌলিন্য প্রথা প্রচলিত ছিল তখনকার যুগে। ফলে সমাজের নানান অনাচার অনুপ্রবেশ করেছিল। ব্রাহ্মণ, বৈদ্য ও কায়স্থদের মধ্যে এই প্রথার ব্যাপক প্রচলিত ছিল তখনকার যুগে। কৌলিন্য প্রথার ফলে সমাজে বহু বিবাহ প্রথা প্রচলিত হয়। মধ্যযুগে বাংলায় হিন্দু ও মুসলমান সমাজ জীবনের কতগুলো সামাজিক বিশ্বাস জন্ম লাভ করেছিল। জ্যোতিষী পাঁচিপুঁথি ঘুটে শুভক্ষণ নির্ধারণ করত। এ সময় জনগণ ইন্দ্রজাল এবং জাদুবিদ্যায় বিশ্বাস করত। তাহলে এই যে বিশ্বাস কোন জায়গা থেকে আসছে আমরা সকলেই কিন্তু জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আছে অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য। নদীমাতৃক বাংলার ভূমি চিরদিনেই প্রকৃতির অপরূপ আশীর্বাদ হিসেবে পরিপুষ্টিতা। এখানকার কৃষিভূমি বেশ উর্বর ছিল। মধ্যযুগে এখানকার উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান, গম, ইক্ষু, পাট, আদা, জোয়ার, তিল, সিম, সরিষা ও ডাল। কৃষির যে দ্রব্যগুলো ছিল, দ্রব্যের মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, হলুদ, শসা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য মশলাজাত দ্রব্য আদি। আম, কাঁঠাল, কলা, মোসাব্বর, খেজুর ইত্যাদি ফলমূলের ফলনও ছিল প্রচুর। পান, সুপারি, নারিকেলও প্রচুর পরিমাণ উৎপন্ন হতো তখন। গালা বা দ্রক্ষাও উৎপন্ন হতো প্রচুর পরিমাণে তখন। মুসলমান শাসনের সময় থেকেই বাংলার পাট ও রেশমের চাষ শুরু হয়। বাংলার অর্থনীতি সমৃদ্ধির মূল উৎস ছিল কৃষি। কৃষি ফলনের প্রাচুর্য থাকলেও সময়ের চাষাবাদ পদ্ধতি ছিল অনুন্নত। আধুনিক সময়ের মতো পানি সেচ ব্যবস্থা সে যুগে ছিল না। কৃষকদের অধিকাংশ সময় সেচের জন্য বৃষ্টির উপর নির্ভরশীল হতে হতো। তাহলে যদি বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতো তাহলে তাদের ফসলাদি তেমন উন্নত মানের হতো না। কৃষি প্রধান দেশ বলে বাংলার অধিবাসীর বৃহত্তম অংশ ছিল কৃষক। বাংলার মাটির কৃষিজাত দ্রব্যের প্রাচুর্য ছিল। ফলে উদ্বুদ্ধ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো তখনকার যুগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ব্যবসায়িক তৎপরতা কালক্রমে শিল্পের ক্ষেত্রেও প্রসারিত হয়। মুসলমান শাসকদের শাসনকালে বঙ্গে বস্ত্র শিল্প, চিনি শিল্প, নৌকা নির্মাণ কারখানা ইত্যাদি গড়ে উঠেছিল তখনকার যুগে। তাহলে এই যে আমাদের উৎসবগুলো, আমরা এই উৎসবগুলো থেকে আমরা জানতে পারবো। যেহেতু আমরা জানবো সেহেতু আরো বেশি আমাদের জানা দরকার এবং উল্লেখ করা দরকার।
বস্ত্র শিল্পের বাংলায় অগ্রগতি ছিল সবিশেষ উল্লেখযোগ্য। এখানকার নির্মিত বস্ত্রগুলো গুণ ও মানের বিচারে যথেষ্ট উন্নত ছিল। তবে বিশেষ করে তাদেরকে সাদা কাপড় এখানে তৈরি করা হতো আর ঢাকা ছিল মসলিন নামক বিখ্যাত সূক্ষ্ম বস্ত্র। এই বস্ত্রের মাধ্যমে আমরা উন্নত মানের কাপড়গুলো পেতাম। আচ্ছা, আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বিষয়গুলো আলোচনা করার কথা সেই বিষয় নিয়ে আমরা তো অবশ্যই আলোচনা করতেছি। আর এই পড়াগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, শুধু আলোচনা করলেই হবে না, তোমাদের বাড়িতে ট্রাই করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে ইউরোপে এর প্রচুর চাহিদা ছিল তখনকার যুগে। এই বস্ত্র এত সূক্ষ্ম মানের ছিল যে 20 গজ মসলিন কাপড় একটি নস্যির কৌটার মধ্যে ভরে রাখা যেত। নস্যি চিনি নাকি আমরা? মুখে যে আমরা আমাদের দাদা বা নানা তারা দাঁতে গুল দেয়, সেটাই হচ্ছে নস্যি। তাহলে পাট ও রেশমের তৈরি বস্ত্র বাংলা কর্তৃত্ব ছিল উল্লেখযোগ্য। আর বাংলার চিনি ও গুড় তৈরি এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক প্রসার ঘটে তখনকার যুগে। এই যে ব্যাপকতা, এ থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি প্রিয় শিক্ষার্থী। চলো আজকে আমরা তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় এই প্রশ্নগুলো লিখে রাখবে। হ্যাঁ, মহাভারত বাংলায় অনুবাদ করেন কে? হ্যাঁ, সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্ন এসেছে যে মহাভারত বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন। এরপরে আছে কৃষিকে বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন, বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের প্রাচুর্য ছিল তখন। বাংলার কৃষি ভূমি অস্বাভাবিক উর্বর হওয়ায় এখানে ধান, গম, পাট, আদা, পেঁয়াজ, তেল, সরিষা, পান, সুপারি, রেশম, ডাল, আম, কাঁঠাল ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ফলে উদ্বুদ্ধ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো তখনকার যুগে। এর ফলে বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল তখনকার যুগে। 3 নম্বর প্রশ্ন, হোসেনি দালান কে নির্মাণ করেন? সুবাদার শায়েস্তা খান হোসেনি দালান নির্মাণ করেন। কে মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ বলা হয়? বর্ণনা করো বা বর্ণনা দাও। বাংলার বহু স্থানে আজও মুঘল শাসকদের শিল্পপ্রীতির নিদর্শন রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় বহু সংখ্যক মসজিদ, সমাধি ভবন, স্মৃতিসৌধ, মাজার, দুর্গ, স্তম্ভ ও তোরণ নির্মিত হয়েছিল। ফলে স্থাপত্য শিল্পের বিকাশের জন্য মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ হিসেবে অবহিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে মধ্যযুগে
বাংলার পাঠশালা কোথায় কোথায় বলা হতো বা কোথায় বসতো? তাহলে বাংলার পাঠশালা কি? মধ্যযুগে মুঘলদের স্বর্ণযুগ আমরা পড়েছি, মধ্যযুগে বাংলার পাঠশালা কোথায় বসতো? তো মধ্যযুগে বাংলায় পাঠশালা বসতো গুরুর আবাসস্থলে অথবা বিত্তবানদের গৃহে। মধ্যযুগে মুসলিম শাসিত বাংলার মধ্যবিত্ত বলতে কাদের বোঝানো হয়েছে এখানে? মধ্যযুগে বাংলার নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের নিয়ে মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়েছিল। মধ্যবিত্ত শ্রেণীতে সরকারি কর্মচারী ছাড়াও উকিল, ডাক্তার, গায়ক, কবি, সঙ্গীতাঙ্গ, লেখক, ধর্মপ্রচারক ও শিক্ষকগণ অন্তর্ভুক্ত ছিলেন তখনকার যুগে। আর্থিক দিক দিয়ে এরা মোটামুটি সচ্ছল ছিল, কিন্তু তাদের কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। মধ্যযুগে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কি শিক্ষা দেওয়া হতো? বর্তমান সময়ের মতো মধ্যযুগীয় মুসলমানগণ কতগুলো উৎসব পালন করত, যেমন হতে পারে আকিকা প্রদান। এটি মুসলমান সমাজ সভ্য জাতক শিশুর নামকরণকে কেন্দ্র করেই পালন করা হতো এই অনুষ্ঠানটি। খাতনা মুসলিম সমাজের একটি পরিচিত সামাজিক প্রথা ছিল, এখন আছে। বিবাহ মুসলমান সমাজে একটি বিশেষ উৎসব মুখর অনুষ্ঠান। নবদম্পতির জন্য বাসন সজ্জার ব্যবস্থা করা হতো তখন। বাংলা মুসলমান সমাজের বাল্য বিবাহ ও বিধবা বিবাহের প্রচলন ছিল। মৃতদের সৎকারের জন্য কিছু ধর্মীয় ও সামাজিক রীতিনীতি পালন করা হতো এবং আত্মার শান্তির জন্য কুরআন পাঠ ও মিলাদ করা হতো। মধ্যযুগের বাংলা মুসলমানদের সমাজ কি ধরনের সামাজিক উৎসবাদি পালন করা হতো? তাহলে এই যে মধ্যযুগের কথা বললাম, যে মধ্যযুগে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের অক্ষরদান ও ব্যাকরণ শিক্ষা দেওয়া হতো তখনকার যুগে। এরপরে প্রশ্ন আছে যে ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎসটি ব্যাখ্যা করো। তো বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎসটি ছিল কৃষিকাজ। আর এই কৃষিকাজ থেকেই নদীমাতৃক বাংলার ভূমি চিরদিনই প্রচলিত প্রকৃতি অকৃত্রিম আশীর্বাদে পরিপুষ্ট। এখানকার কৃষি ভূমি অত্যন্ত উর্বর হওয়ায় আবহমান কাল থেকেই কৃষি অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস হিসেবে কাজ করতেছে। আর এ দেশের অধিবাসীদের বৃহত্তর অংশ ছিল কৃষক। বাংলার মাটিতে কৃষি দ্রব্যের প্রাচুর্য ছিল বলে উদ্বুদ্ধ পণ্য বিদেশেও রপ্তানি করা হতো। বস্তুত অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভূমির উর্বরতা ও ফলনের প্রাচুর্যের জন্য কৃষিকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি সমৃদ্ধির মূল উৎস বলা হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো আমি বলে দিলাম। প্রশ্নগুলো অবশ্যই লিখে বাড়িতে পড়বে। আর সবাইকে আবার আমি শেষবারের মতো বলছি, বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। বাড়িতে ফিরে 20 সেকেন্ডের মতো হাত সাবান দিয়ে ধৌত করবে এবং নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, সমাজকে সুস্থ রাখবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।